কখনো তিনি আল আকসা মসজিদ প্রাঙ্গণে দলবল নিয়ে প্রবেশ করছেন, কখনো এক মনে প্রার্থনা করছেন, আবার কখনো মিডিয়ার সামনে আল আকসা দখলের ঘোষণা দিচ্ছেন। কট্টর মনোভাব ও উগ্র কার্যক্রমের মাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও ছাড়িয়ে যাচ্ছেন দেশটির ডানপন্থী নেতা ইতামার বেন গভির। গত ৮ অক্টোবর ইহুদিদের সুক্কুত উৎসবের দ্বিতীয় দিনে বেন গভিরের নেতৃত্বে প্রায় ১৩০০ ইহুদি বসতি স্থাপনকারী পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেন। সেখানে তালমুডীয় আচার অনুষ্ঠান পালন করেন তারা। যদিও কঠোরভাবে সুরক্ষিত মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনা ও ধর্মীয় আচার পালন দীর্ঘদিন ধরে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ। শুধু তাই নয়, সেখানে তিনি উগ্র ও উস্কানিমূলক মন্তব্য করে বলেন আল আকসার মালিক এখন ইসরায়েল। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব ও কাতার সহ একাধিক মুসলিম দেশ। তবে এসবের কিছুই তোয়াক্কা করছেন না বেন গভির ও তার অনুসারীরা। উল্টো এবার নেতানিয়াহু সরকারের পতন ঘটানোর হুমকি দিয়েছেন তিনি। সংবাদ মাধ্যম টিআরটি গ্লোবালের খবর বলছে, হামাসকে শেষ না করলে নেতানিয়াহু সরকারের পতন ঘটানোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি কট্টর ডানপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। গাজা চুক্তির জন্য অসহনীয় মূল্য দিতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। এছাড়া ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের পরিকল্পিত মুক্তির নিন্দা জানিয়েছেন বেন গভির। বেন গভির সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, যদি হামাস সরকার ভেঙে না ফেলা হয় অথবা যদি তারা কেবল আমাদের মুখে মুখে বলে যে এটি ভেঙে ফেলা হয়েছে অথচ বাস্তবে অন্য কিছুর আড়ালে বিদ্যমান থাকে, তাহলে ইহুদি শক্তি ওজমা ইয়েহুদিত বর্তমান সরকারের পতন ঘটাবে। বেন গভিরের এমন মন্তব্যের পর প্রশ্ন উঠছে, আসলে কি নেতানিয়াহু সরকার ভেঙে দেওয়ার সক্ষমতা রয়েছে তার? বেন গভির কি নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে নিজেই প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নামবেন? ক্ষমতা পেলে কি তিনি ইসরায়েলিদের আরও বেশি উগ্র করে তুলবেন, নাকি এ সবই তার রাজনৈতিক কৌশল ও স্রেফ গলাবাজি? বেন গভির ইসরায়েলের ডানপন্থী রাজনৈতিক দল ওজমা ইয়েহুদিত পার্টির নেতা। বর্তমানে ইসরায়েলের পার্লামেন্টে দলটির ৬টি আসন রয়েছে। ইসরায়েলিদের মাঝে এই দলের জনপ্রিয়তা বেড়েই চলছে। গত মার্চে গাজার যুদ্ধ সংক্রান্ত চুক্তিতে আপত্তি জানিয়ে পদত্যাগ করেন বেন গভির। তবে খুব শিগগিরই তিনি আবার জোটে ফিরে আসেন। সরকারের একটি অংশ হিসেবে তিনি জাতীয় সুরক্ষা মন্ত্রী হিসেবে পুনরায় নিয়োগ পান। এছাড়া ইসরায়েলের অন্যান্য রাজনৈতিক দলও এখন বেন গভিরকে আলাদা গুরুত্ব দিচ্ছেন। বেন গভিরের পার্টির আসন সংখ্যা সীমিত, ফলে দলটির পক্ষে একা পুরো সরকার গুটিয়ে দেওয়া কঠিন হবে। এছাড়া সরকার পতন হলে তিনি নিজেই ক্ষতিগ্রস্ত হতে পারেন। জোট ভেঙে গেলে নতুন নির্বাচন ও অস্থিরতা শুরু হতে পারে, যা রাজনৈতিকভাবে বিপজ্জনক। বিশ্লেষকদের মতে বেন গভির মূলত যুদ্ধবাজ ও কঠোর একটি ইমেজ বজায় রাখতে চাইছেন। তিনি সরকার পতনের মতো কড়া কথা বললেও সেদিকে আগানোর সম্ভাবনা কম। এই মুহূর্তে তার পদক্ষেপগুলো বিপ্লবী মনে হলেও এগুলো আসলে তার জনপ্রিয়তা বাড়ানোর কৌশল। অতিরিক্ত উগ্র অবস্থান সবসময় সকলের কাছে গ্রহণযোগ্য হয় না। এরপরও নেতানিয়াহু সহ সরকারের ওপর প্রভাব রাখতে সক্ষম হচ্ছে বেন গভির ও তার দল। ফলে ভবিষ্যতে গাজা চুক্তি, বন্দিমুক্তি, যুদ্ধের পরিধি ও রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করবে বেন গভির কি প্রকৃত অর্থেই নায়ক হবেন, নাকি চাপ প্রয়োগকারী কৌশলী রাজনীতিক হিসেবেই থেকে যাবেন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। গাজার শাসন ব্যবস্থার দায়িত্বে বিদেশি কাউকে বরদাস্ত করা হবে না। ফিলিস্তিনের জনগণ সিদ্ধান্ত নেবে কে হবে ভূখণ্ডটির শাসক। হামাসের সাথে তাল মিলিয়ে শুক্রবার ফিলিস্তিনের দলগুলো সাফ একই বার্তা দিল। প্যালেস্টাইন ইসলামিক জিহাদ এবং পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন বলছে, ফিলিস্তিনিরা জীবন দিতে রাজি, কিন্তু কারো কাছে মাথা নত করতে রাজি না। এই দৃঢ়তা থেকেই ইসরায়েলি পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে ফিলিস্তিনিরা। গাজায় নিশ্চিত করেছে যুদ্ধবিরতি। তারাই নির্ধারণ করবে গাজার শাসন ব্যবস্থা। ইসরায়েলি দখলদারদের নিয়ন্ত্রণে নেই গাজার এমন এলাকাগুলো জুড়ে হামাস সদস্য বাহিনী মোতায়েন করা হচ্ছে। এখন পর্যন্ত ৭,০০০ সদস্য আনা হয়েছে। ৫ জন নতুন গভর্নরকে নিয়োগ দেওয়া হয়েছে। ভিটেমাটি হারা ফিলিস্তিনিরা ঘরে ফিরতে শুরু করেছে। তাদের নিরাপত্তার জন্য চৌরাস্তা এবং বাজারে সবচেয়ে বড় অংশ মোতায়েন করা হচ্ছে, যাতে শোকাহত এই মানুষরা অনুভব করতে পারে যে আইন আছে এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়।
যুদ্ধবিরতির পর কে বা কারা নেবে গাজার শাসন ব্যবস্থার দায়িত্ব এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ফিলিস্তিনি সংগঠনগুলোর এই দাবি ইসরায়েলও এর পশ্চিমা মিত্রদের উস্কে দিতে পারে। শুরু হতে পারে নতুন কোনো সংঘাত, কেননা ডোনাল্ড ট্রাম্পের 20 দফা পরিকল্পনার সাথে এটি সাংঘর্ষিক। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী গাজা শাসনভার তত্ত্বাবধানের জন্য বোর্ড অব পিস নামে একটি আন্তর্জাতিক সংস্থা থাকবে। ট্রাম্প নিজেই হবেন ওই বোর্ডের চেয়ারম্যান। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও সেখানে অন্তর্ভুক্ত। তাদের অধীনে একটি অন্তর্বর্তী কর্তৃপক্ষ গাজা শাসন করবে। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই বাস্তুচ্যুত লাখো ফিলিস্তিনি তাদের বাড়ি, বিশেষ করে উত্তরাঞ্চলের বিধ্বস্ত এলাকায় ফিরতে শুরু করেছেন। ইসরায়েলি সামরিক বাহিনী উপকূলীয় এলাকা থেকে আংশিকভাবে সরে যাওয়ার পর এই প্রত্যাবর্তন শুরু হয়। তবে স্বজনহারা ফিলিস্তিনিদের মধ্যে সংশয়, তারা কি কোনো স্থায়ী সমাধান পেল, নাকি যুদ্ধ বন্ধের নামে নতুন কোনো যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হলো তাদের। আল মাওয়াসি থেকে আমি অন্য জায়গায় পাড়ি জমিয়েছিলাম। এ পর্যন্ত 5 থেকে 6 বার বাস্তুচ্যুত হয়েছি। শুনতে পেলাম যুদ্ধবিরতি শুরু হয়েছে, তাই বাড়ি ফিরে এলাম। আমি ভোর 5টায় রওনা হয়েছি, হেঁটে পুরো রাস্তা পার হয়ে এখানে এসেছি। এসে দেখলাম বাড়িঘর কিছুই নেই, সব কিছুই মাটির সাথে মিশে গেছে। ইসরায়েলি বাহিনী সব কিছু পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। কোনো আশ্রয় নেই, থাকার কোনো ঘর নেই। এখন আমরা কোথায় যাব, কোথায় থাকব? শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সাথে আলাপকালে বলেছেন, সোমবার গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে। চুক্তির অংশ হিসেবে 20 জন জীবিত ও 28 জন জিম্মির মরদেহ হস্তান্তর করা হবে। বিনিময়ে প্রায় 2000 ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন, শাসন ব্যবস্থা সহ ধাপে ধাপে অন্য পরিকল্পনাগুলো বাস্তবায়নের ওপর নির্ভর করছে ট্রাম্পের শান্তি পরিকল্পনা ও গাজাবাসীর ভবিষ্যৎ। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্ক ঐতিহাসিকভাবেই সংঘাতময়। এবারে নতুন করে জ্বলে উঠল সেই সংঘাতের আগুন। সীমান্ত জুড়ে অন্তত 5টি অঞ্চলে ব্যাপক গোলাগুলি ও পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়েছে দুই দেশের সেনারা। পরিস্থিতি এতটাই তীব্র যে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানাতে বাধ্য হচ্ছে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলো। 11 অক্টোবর দিনগত রাতে মূলত আফগান সেনারাই প্রথম পাকিস্তানে হামলা শুরু করে। এ প্রসঙ্গে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারিজমি জানিয়েছেন, আফগান ভূখণ্ডে বারবার পাকিস্তানের সীমানা লঙ্ঘন ও বিমান হামলার জবাবে তালেবান প্রতিশোধমূলক ওই হামলা চালিয়েছে। এর 2 দিন আগে 9 অক্টোবর আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের বিমান হামলার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। ওই বিমান হামলার জের ধরে শুরু হওয়া এই সংঘাতে এরই মাঝে 2 শতাধিক তালেবান ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছে বলে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ISPR এর বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা। অন্যদিকে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছেন, 11 অক্টোবর রাতের হামলায় পাকিস্তান সেনাবাহিনীর অর্ধশতাধিক সেনা নিহত হয়েছে। পাক সেনাদের 25টি সীমান্ত চৌকি দখলেরও দাবি জানান তিনি। অন্যদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির দাবি, আফগানিস্তান বিনা উস্কানিতে এই হামলা চালিয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতিটি ইটের জবাব আমরা পাথর দিয়ে দেব। বেসামরিক জনগণের ওপর আফগান বাহিনীর হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। পাকিস্তানি বাহিনী প্রতিটি হামলার উপযুক্ত জবাব দিচ্ছে বলে জানানো হয়েছে। রেডিও পাকিস্তানের খবরে বলা হয়, সীমান্তের অন্তত 6টি স্থানে আফগানিস্তান হামলা করেছে। পাল্টা হামলায় আফগানিস্তানের 19টি সীমান্ত পোস্ট দখলের দাবি করেছে পাকিস্তান। জিও নিউজ জানায়, পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণের মুখে সীমান্তবর্তী আফগানিস্তানের 19টি পোস্ট থেকে পালিয়েছে আফগান সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যরা। সংঘাতে কয়েক ডজন আফগান সেনা হতাহত হওয়ার দাবি করা হয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, পাক বাহিনী শত্রুপক্ষের বিরুদ্ধে হামলায় আর্টিলারি, ট্যাঙ্ক, হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে। এদিকে 9 অক্টোবর পাকিস্তান কাবুলে বিমান হামলার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি, আবার অস্বীকারও করেনি। তবে তারা অভিযোগ করেছে, আফগানিস্তানের তালেবান প্রশাসন তেহরিক-ই-তালেবান পাকিস্তান TTP যোদ্ধাদের আশ্রয় দিচ্ছে, যারা ভারতের সহযোগিতায় পাকিস্তানে হামলা চালাচ্ছে। ভারত এমন অভিযোগ অস্বীকার করেছে। তালেবান গোষ্ঠীর দাবি, তারা তাদের ভূখণ্ড অন্য দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেয় না। বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সতর্ক করে বলেছেন, আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক দ্রুত অবনতির দিকে যাচ্ছে। এখন আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানে সন্ত্রাসবাদ রপ্তানি করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি।
নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, পাকিস্তানের সাম্প্রতিক হামলাগুলোর পরিকল্পনাকারী ও সহায়তাকারী আফগানিস্তান ভিত্তিক এবং তাদের পেছনে ভারতের প্রত্যক্ষ সমর্থন রয়েছে। এ প্রসঙ্গে খাজা আসিফ বলেন, নয়াদিল্লির সাম্প্রতিক বিবৃতি ইঙ্গিত দিচ্ছে তারা নতুন কোন অ্যাডভেঞ্চারে জড়াতে পারে, তবে সেক্ষেত্রে পাকিস্তান আগের চেয়ে আরও কঠোরভাবে জবাব দেবে। এদিকে এই মুহূর্তে পাকিস্তানের চিরশত্রু ভারত সফর করছেন আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। 12 অক্টোবর সেখানেই এক সংবাদ সম্মেলনে তিনি জানান, গত রাতে আফগান ও পাকিস্তানি সেনাদের মধ্যে সংঘাত থামাতে তাৎক্ষণিকভাবে উদ্যোগী হয় সৌদি আরব ও কাতার। তারাই প্রাথমিকভাবে সংঘাতের মধ্যস্থতা করে। হিজল জুবায়ের, বাংলা ভিশন। গাজায় 2 বছরের রক্তক্ষয়ী আগ্রাসন শেষে চলছে যুদ্ধবিরতি। ইসরায়েলি জিম্মি ও শত শত ফিলিস্তিনির ঘরে ফেরার দৃশ্য বাইরে থেকে শান্তির প্রথম ধাপ বলে মনে হচ্ছে, কিন্তু এর পেছনের বাস্তবতা অনেকটাই ভিন্ন। গাজার ভবিষ্যৎ নিয়ে মিশরের শার্ম আল শেইখে আরব নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যৌথ বৈঠকে নেই ইসরায়েল ও হামাস, নেই ইরানের কোনো প্রতিনিধি। স্থায়ী শান্তির নামে ফিলিস্তিন ভাগাভাগির আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, অথচ দখলদার ইসরায়েলকে বছরের পর বছর টিকিয়ে রেখেছে খোদ আমেরিকা। গাজা সামিটে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে ট্রাম্প বুঝিয়ে দিচ্ছেন, মার্কিন হস্তক্ষেপ ছাড়া মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতি সম্ভব না। গাজা এখন আর ফিলিস্তিনের ভূখণ্ড নয়, এটি হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের হাতের পুতুল। তথাকথিত গাজা সামিটে ইসরায়েল ও হামাসকে রাখা হয়েছে আলোচনার বাইরে। ফিলিস্তিন ও ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে 2 প্রধান পক্ষের অনুপস্থিতিতে। যুক্তরাষ্ট্র, মিশর, তুরস্ক, কাতার, সৌদি আরব, জর্ডান, জার্মানি, ব্রিটেন, এমনকি ইউরোপীয় ইউনিয়নের অংশগ্রহণ কোনো কার্যকর সমাধান আনতে পারবে কিনা সেটা নিয়ে রয়েছে ঘোর সন্দেহ। অংশগ্রহণকারী বিভিন্ন দেশ ও পক্ষগুলো প্রতিশ্রুতি দিচ্ছে গাজার পুনর্নির্মাণ, ব্যবসায়িক বিনিয়োগ, অবকাঠামো উন্নয়নের। কিন্তু প্রশ্ন হল, যুদ্ধে সরাসরি ক্ষতিগ্রস্তদের পাত্তা না দিয়ে কারা লিখছে এই পুনর্গঠনের শর্ত? মধ্যপ্রাচ্যের প্রভাবশালী মুসলিম দেশ ইরান একসময় ছিল হামাসের প্রধান মিত্র। সাম্প্রতিক সময়ে নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ অস্থিরতা ও যুদ্ধের ধকলে বিপর্যস্ত তেহরান। এই দুর্বল মুহূর্তকে কাজে লাগাচ্ছেন ট্রাম্প। মুসলিম রাষ্ট্রগুলোকে যেন ভয় দেখিয়ে বলতে চাইছেন, মার্কিন ছত্রছায়ায় না আসলে বিপদে পড়বে তারা। আরবদের ভেতরকার শত্রুতা ও বিভাজন কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যে ট্রাম্প আরও শক্ত করছেন যুক্তরাষ্ট্রের আধিপত্য। আরব নেতাদের কেউ ইরানের প্রভাব ঠেকাতে ট্রাম্পের পাশে দাঁড়িয়েছেন, কারো আগ্রহ ইসরায়েলের সঙ্গে গোপন সম্পর্ক রক্ষায়, কেউ আবার জড়িয়ে পড়েছেন পশ্চিমা সাহায্যের লোভে। তাদের কাছে গাজা কেবলই একটি ফায়দা লাভের পণ্য। সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত সহ যুদ্ধবিরতিতে যুক্ত সব দেশগুলো ট্রাম্পের এজেন্ডাকে বাস্তবসম্মত সমাধান বলে স্বীকৃতি দিচ্ছে। অথচ গাজাবাসীর মুক্তির পথ পশ্চিমা নির্ভর কোনো সমঝোতা নয়, বরং সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র গঠন করাই ছিল সত্যিকারের সমাধান। অথচ সেদিকে ভ্রুক্ষেপ না করে ফিলিস্তিনের প্রতিরোধ শক্তি গোড়া থেকে ধ্বংস করে দেয়া হচ্ছে মার্কিন পরিকল্পনার অন্যতম প্রধান লক্ষ্য। ট্রাম্পের প্ল্যান পুরোপুরি কার্যকর হলে আগামী দশকের মধ্যে গাজা পরিণত হবে একটি আন্তর্জাতিক উপনিবেশে। তখন অঞ্চলটির নিরাপত্তা, অর্থনীতি, এমনকি নেতা নির্বাচনের অনুমতি থাকবে বাইরের শক্তির হাতে। ওয়ার্ল্ড ব্যাংক ও মিশরীয় কর্তৃপক্ষের এক হিসাব অনুযায়ী গাজা পুনর্গঠনে দরকার হবে অন্তত $53 বিলিয়ন। বিপুল এই অর্থ কে দেবে, যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটি কে নিয়ন্ত্রণ করবে এবং কে ঠিক করবে গাজার ভবিষ্যৎ, এই 3 প্রশ্নের জবাবে লুকানো আছে আসল রাজনীতি। ট্রাম্পের ষড়যন্ত্রে গাজা প্রবেশ করছে পরাধীনতার নতুন অধ্যায়ে। আন্তর্জাতিক সাহায্য তহবিলের অজুহাতে সেখানে ঢুকছে মার্কিন উপদেষ্টা ও বিদেশি ঠিকাদাররা। শেষ পর্যন্ত হয়তো গাজার মাটিতে আবার উড়বে বিদেশি পতাকা, আরোপ করা হবে নতুন নতুন শর্ত, অথচ গোলামির শিকলে আটকে থাকবে স্বাধীন ফিলিস্তিনের সকল সম্ভাবনা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে প্রকাশ্যে ফিলিস্তিনের গাজার রাস্তায় ইসরায়েলি সেনাদের সহায়তা করার অভিযোগে। মুহূর্তেই গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে ভিডিওটি।
গাজায় যুদ্ধবিরতি কার্যকরের মাত্র 2-3 দিনের মাথায় সেখানে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরালো করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস আবারও সাফ জানিয়ে দিল গাজার নিয়ন্ত্রণ থাকবে শুধু ফিলিস্তিনিদের হাতেই। তবে ভিন্ন কথা বলা আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা যুদ্ধবিরতি চুক্তিতে। চুক্তির প্রথম দফায় আছে যুদ্ধবিরতি কার্যকর ও বন্দি বিনিময়। দ্বিতীয় দফায় বলা আছে হামাস নিরস্ত্রীকরণ ও গাজার শাসনভার কার হাতে যাবে সে বিষয়ে। আর তা ঠিক করার পরেই তৃতীয় পর্যায়ে গাজার ধ্বংসযজ্ঞ সরিয়ে অবকাঠামো পুনর্নির্মাণের দিকে মনোযোগ দেওয়া হবে বলে বলা আছে। তবে এই দ্বিতীয় দফা নিয়ে এখনো হামাসের সাথে ইসরায়েল ও পশ্চিমাদের মতবিরোধ রয়ে গেছে। অনেক বিষয়ই এখনো পরিষ্কার নয়, উত্তর নেই অনেক প্রশ্নেরই। ফলে প্রশ্ন উঠেছে চুক্তির প্রথম দফায় যুদ্ধ শেষ ও বন্দি বিনিময়ের পর এখন আদতে গাজার শাসনভার কার হাতে থাকবে? হামাসের ভাগ্যে কি ঘটবে? ইসরায়েলি সেনারা কি পুরোপুরি গাজা ছেড়ে যাবে কিনা? আর এসব প্রশ্নের নিশ্চিত কোনো উত্তর না দিয়েই মিশরে যুদ্ধবিরতি চুক্তিতে সই করে মধ্যপ্রাচ্য ছেড়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্লেষকরা বলছেন এইসব অমীমাংসিত বিষয়ের সমাধান কবে নাগাদ হবে, কত সময় লাগবে, সপ্তাহ, মাস নাকি বছর, তা একেবারে অজানা। কি চাইছে হামাস ও ইসরায়েল? কোথায় কোথায় আছে তাদের এই মতবিরোধ? যুদ্ধবিরতির আলোচনার শুরু থেকেই হামাস সাফ জানিয়ে দিয়ে আসছে কোনো বিদেশি শাসক নয়, যুদ্ধ পরবর্তী গাজার নিয়ন্ত্রণ থাকবে ফিলিস্তিনিদের হাতেই। ইসরায়েলি বাহিনী পুরোপুরি গাজা ছেড়ে না যাওয়া পর্যন্ত অস্ত্র ত্যাগ করতেও অস্বীকৃতি জানিয়ে আসছে হামাস। তারা বলছে গাজা ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব শেষ না হওয়া পর্যন্ত সশস্ত্র প্রতিরোধের অধিকার রয়েছে তাদের। হামাসের দাবি পুরোপুরি গাজা ছেড়ে না গেলে আবারও হামলা চালাতে পারে বর্বর ইসরায়েলি বাহিনী। সংগঠনটি বলছে ইসরায়েলি সেনারা সম্পূর্ণরূপে গাজা ছেড়ে যাবে। প্রেসিডেন্ট ট্রাম্পের এমন কথার উপর ভরসা রেখেই কেবল সব জিম্মিকে ছেড়ে দেওয়ার ঝুঁকি নিয়েছে তারা। তবে ইসরায়েলের দাবি হামাস নির্মূল বা নিরস্ত্রীকরণের আগ পর্যন্ত গাজা ছেড়ে যাবে না তারা। এমনকি পশ্চিম তীর ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষকেও গাজার শাসন ক্ষমতায় দেখতে চায় না বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর এসবের বিপরীতে কি বলা আছে ট্রাম্পের শান্তি পরিকল্পনায়? তাতে বলা আছে যুদ্ধ শেষ হলে হামাসের বদলে গাজার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকবে আরব দেশগুলোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী। বেশিরভাগ ক্ষমতা থাকবে তাদের হাতে। একই সাথে দায়িত্বে থাকবে মিশর ও জর্ডানের প্রশিক্ষিত ফিলিস্তিনি পুলিশও। আর এরপরই গাজা ছেড়ে যাবে ইসরায়েলি বাহিনী। এছাড়া গাজা ভূখণ্ডে রোজকার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে ফিলিস্তিনি টেকনোক্রেট প্রশাসন। তারা গাজা পুনর্গঠনের নেতৃত্ব দেবে বলে ট্রাম্পের পরিকল্পনায় বলা আছে। তবে এসব বিষয়ে এখনো একমত হতে পারেনি হামাস ও ইসরায়েল। আর হামাস ও ইসরায়েল যদি চুক্তিতে না পৌঁছাতে পারে তাহলে আলোচনা স্থগিত থাকবে। আর সেক্ষেত্রে ইসরায়েলি সেনারা একদিকে যেমন গাজার কিছু অংশ ধরে রাখবে, তেমনি অন্যদিকে হামাসও সক্রিয় থাকবে। ফলে ব্যাহত হবে গাজার পুনর্গঠন আর ফিলিস্তিনিদের জীবন আটকে থাকবে তাঁবু, শিবির আর আশ্রয় কেন্দ্রে। শঙ্কা বিশ্লেষকদের। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। বন্ধ হয়ে গেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10। অফিসিয়াল ওয়েবসাইটে মাইক্রোসফট জানায় 14 অক্টোবর 2025 তারিখের পর থেকে উইন্ডোজের এই ভার্সনে আর কোনো সিকিউরিটি আপডেট, বাগ ফিক্স কিংবা টেকনিক্যাল সাপোর্ট দেবে না প্রতিষ্ঠানটি। এক যুগের কাছাকাছি সময় ধরে ব্যবহৃত এই অপারেটিং সিস্টেমটির আপডেট বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা প্রযুক্তি দুনিয়ায় এক যুগের সমাপ্তি বলে বিবেচিত হচ্ছে। পাশাপাশি সাধারণ ব্যবহারকারীদের মনে প্রশ্ন উঠেছে, এখনও যেসব কম্পিউটারে উইন্ডোজ 10 চলছে সেগুলোও কি বন্ধ হয়ে যাবে চিরতরে? বাজারে উইন্ডোজ 11 থাকলেও অনেক ব্যবহারকারী এতদিন পর্যন্ত উইন্ডোজ 10-এই থেকে গিয়েছিলেন, কারণ এটি স্টেবল, পরিচিত ও ইউজার ফ্রেন্ডলি। কিন্তু মাইক্রোসফটের সাপোর্ট বন্ধ হওয়ায় তারা বাধ্য হচ্ছে নতুন ভার্সনে যেতে। এখন প্রশ্ন আসতে পারে, উইন্ডোজ 10 বন্ধ হয়ে গেলে কি বর্তমান কম্পিউটার কাজ করা বন্ধ করবে? উত্তর হলো না, কম্পিউটার চালু থাকবে, তবে তা আর কোনো সিকিউরিটি আপডেট বা নতুন ফিচার পাবে না। অর্থাৎ সাইবার আক্রমণ, ভাইরাস বা ডেটা লিকের ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে। মাইক্রোসফট নিজেও জানিয়েছে 14 অক্টোবরের পর উইন্ডোজ 10-এ কোনো সিকিউরিটি ত্রুটি ধরা পড়লে তার দায় নেবে না কোম্পানিটি। 2015 সালের জুলাই মাসে বাজারে আসে উইন্ডোজ 10। এর আগের সংস্করণ উইন্ডোজ 7 ছিল সাধারণ ব্যবহারকারীর পছন্দের এবং উইন্ডোজ 8 ছিল টাচস্ক্রিন উপযোগী আধুনিক সংস্করণ। দুইয়ের মিশ্রণ হিসেবেই উইন্ডোজ 10 ডিজাইন করা হয়। মাইক্রোসফট সে সময় ঘোষণা দিয়েছিল উইন্ডোজ 10-ই হবে শেষ অপারেটিং সিস্টেম। এরপর থেকে নিয়মিত আপডেটের মাধ্যমে এটিকেই উন্নত করা হবে। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির পরিবর্তন এত দ্রুত ঘটে যে 2021 সালে মাইক্রোসফট বাধ্য হয় উইন্ডোজ 11 বাজারে আনতে।
যেখানে যুক্ত হয় এআই ফিচার, উন্নত সিকিউরিটি সিস্টেম, মেশিন লার্নিং ও নতুন ইউজার ইন্টারফেস। তবে উইন্ডোজ 11 চালাতে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে হার্ডওয়্যার সীমাবদ্ধতা। সহজভাবে বললে 2015 সালের আগে যেসব কম্পিউটার কেনা হয়েছে তাদের বেশিরভাগই উইন্ডোজ 11 সাপোর্ট করে না, কারণ এর জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার পুরনো কম্পিউটারগুলোর বেশিরভাগই অনুপস্থিত। ফলে সেসব ব্যবহারকারীদের হয় নতুন কম্পিউটার কিনতে হবে, নয়তো পুরনো হার্ডওয়্যার আপগ্রেড করতে হবে, যা অনেকের কাছে ব্যয়বহুল ও জটিল। উইন্ডোজ 10 এর সাপোর্ট বন্ধ হয়ে গেলেও মাইক্রোসফট এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেট বা ESU নামের একটি সেবা চালু রেখেছে, যা দিয়ে কিছু কর্পোরেট গ্রাহক টাকা দিয়ে আরও 3 বছর সিকিউরিটি আপডেট পেতে পারেন। কিন্তু সাধারণ ব্যবহারকারীদের জন্য এই সুবিধা নেই। ফলে যেসব কোম্পানি এখনও উইন্ডোজ 10 ব্যবহার করছে তাদের সামনে এখন বড় সংকট। তারা হয় নতুন হার্ডওয়্যারে বিনিয়োগ করবে, নয়তো নিরাপত্তা ঝুঁকি নিয়ে কাজ চালিয়ে যাবে। এদিকে ক্যানালিস রিসার্চের একটি প্রতিবেদনে বলা হয়েছে, উইন্ডোজ 10 বন্ধ হয়ে যাওয়ার ফলে বিশ্বজুড়ে প্রায় 240 মিলিয়ন কম্পিউটার অকেজো হয়ে পড়বে এবং এসব ডিভাইসের অনেকগুলো শেষমেশ ল্যান্ডফিলে চলে যাবে। এর ফলে পৃথিবীতে ইলেকট্রনিক বর্জ্য বা ওয়েস্টের পরিমাণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাবে। বর্তমানে পৃথিবীতে প্রতি বছর প্রায় 50 মিলিয়ন টন ওয়েস্ট উৎপন্ন হয়, যার মধ্যে উল্লেখযোগ্য অংশই আসে পুরনো কম্পিউটার ও স্মার্টফোন থেকে। নতুন করে আরও কোটি কোটি ডিভাইস বাতিল হওয়া পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর হবে। প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, মাইক্রোসফটের এই সিদ্ধান্ত পিসি মার্কেটে বড় প্রভাব ফেলবে। অনেক ব্যবহারকারী নতুন কম্পিউটার কিনতে বাধ্য হবেন, যা হার্ডওয়্যার বিক্রিতে অস্থায়ী উত্থান ঘটাতে পারে। তবে দীর্ঘমেয়াদে তা ওয়েস্ট এবং ব্যয় বৃদ্ধি দুই সমস্যাই বাড়াবে। উইন্ডোজ 10 এর অবসান একদিকে যেমন প্রযুক্তির স্বাভাবিক অগ্রযাত্রা, অন্যদিকে এটি আমাদের মনে করিয়ে দেয় প্রযুক্তির টেকসই ব্যবহারের প্রয়োজনীয়তা। ইমরান মাহমুদ, বাংলাভিশন। ইহুদি ও অমুসলিম দেশগুলোই মুসলিম দেশগুলোর মধ্যে যুদ্ধ সংঘাত বাঁধিয়ে দিয়ে সুসম্পর্ক নষ্টের ষড়যন্ত্র করছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই এমন মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। ফলে প্রশ্ন উঠেছে, পাকিস্তান ও আফগানিস্তান সংঘর্ষের পেছনে অমুসলিম শত্রু বলতে কাকে বোঝাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট? তিনি কি ভারতকে ইঙ্গিত করেছেন? কি বলছেন বিশ্লেষকরা? বুধবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেন, মুসলিমরা যুদ্ধ নয়, শান্তি চায়। সেকুর ও ধর্মীয় সংস্কৃতির দিক থেকে মুসলিমদের বিভাজন বা তাদের মধ্যে বিভক্তি সম্ভব নয়। তবে অমুসলিম শত্রুরা মুসলিমদের একতা ভেঙে দুর্বল করে দিতে চায় বলে অভিযোগ ইরানের প্রেসিডেন্টের। মুসলিমদের মাঝে ঐক্য দরকার। ইরান কোনোভাবেই সংঘাতকে সমর্থন করে না। পাকিস্তান ও আফগানিস্তান 48 ঘন্টার যুদ্ধবিরতিতে গেছে। এটা স্থায়ী করতে আমরা কাজ করছি। তবে মনে রাখতে হবে, মুসলিমদের ইহুদিরা ছাড়াও অনেক শত্রু আছে। তারা মুসলিমদের ঐক্য নষ্ট করতে চায়। এটি টিকিয়ে রাখতে মাথা গরম না করে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে হবে। তবে ইরানের প্রেসিডেন্ট পাক আফগান সংঘাতের পেছনে অমুসলিম রাষ্ট্র বলতে পাকিস্তানের চিরশত্রু ভারতকে বুঝিয়েছেন কিনা তা স্পষ্ট নয়। যদিও সাম্প্রতিক পাক আফগান সংঘাতের জন্য বরাবরই ভারতের উস্কানিকে দায়ী করে আসছে ইসলামাবাদ। আর পাকিস্তানের এই অভিযোগ একেবারেই নাকচ করে দিচ্ছেন না বিশেষজ্ঞরাও। তাদের শঙ্কা, প্রতিবেশী দুই দেশের মধ্যে সংঘাতের পেছনে ভারতের ইন্ধন থাকতেই পারে। ইরানের প্রেসিডেন্ট বলেন, পাকিস্তান আফগানিস্তান সাময়িক সংঘাতের পর 48 ঘন্টার যুদ্ধবিরতিতে গেছে। সম্পর্কে দূরত্ব তৈরি না করে আলোচনার মাধ্যমে দেশ দুটিকে সমস্যার সমাধান করা উচিত। পাকিস্তান আফগানিস্তানের সাথে ইরানের সীমানা আছে। তেহরান চায় প্রতিবেশী দেশগুলোর মধ্যে যে কোনো দ্বন্দ্বের অবসান হোক। এই অঞ্চলে শান্তি পরিস্থিতির জন্য একতার বিকল্প নেই বলেও জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তেহরান পাকিস্তান আফগানিস্তানের মধ্যে শান্তি ও সহযোগিতামূলক সম্পর্ক তৈরি করতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে কোনো সমস্যায় তেহরান দেশ দুটির পাশে আছে বলে মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট। এদিকে ইরানের পাশাপাশি উদ্বেগ জানিয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের আরেক প্রতিবেশী চীন। দুই দেশের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিতে সহায়তার আশ্বাস দিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান। সংঘাতের পর আফগান সীমান্তে ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। বোমা হামলার পর বিধ্বস্ত ঘরবাড়ির পাশাপাশি হতাহতের ভয়াল তথ্য দিচ্ছেন বাসিন্দারা। এই বোমা হামলা আমাদের ব্যাপক ক্ষতি করেছে। এখানে 20 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অন্তত 166 জন। সবাই পাকিস্তান হামলার মাশুল দিচ্ছে।
এর আগে বুধবার আফগানিস্তান পাকিস্তান ৪৮ ঘন্টার যুদ্ধবিরতিতে যায়। তবে ৪৮ ঘন্টা পর উভয় দেশের মধ্যে আবারও সংঘাতে জড়াতে পারে এমন শঙ্কা অনেকের। কেননা পাল্টাপাল্টি অভিযোগ আর দোষারোপ থামাতে পারেনি কেউ। পাকিস্তানের দাবি তেহরিকে তালিবান পাকিস্তান বা টিটিপি আফগান তালেবান সরকারের ইন্ধনে পরিচালিত হচ্ছে। আর আফগানিস্তানের দাবি পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় আইএসআই জঙ্গি গোষ্ঠী অবস্থান করছে এবং পাকিস্তান সেনাবাহিনী তাদের নীরব সমর্থন দিচ্ছে। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।